আচ্ছা, ফাইন। ওকে, গতকাল আমরা একটু ফান স্টাইলে স্টার্ট করছিলাম যে আমরা ফেসবুক আর্টিকেল কিভাবে লিখবো বা ফেসবুক আর্টিকেল থেকে কিভাবে রিসার্চ আর্টিকেলকে রিলেট করা যায়। ওকে, এখন আমরা একটা অরিজিনাল আর্টিকেল কিভাবে লিখতে হয় সেটা সেটা নিয়ে আজকে দেখতেছি। আজকের সেশনটাই মূল সেশন। ওকে, একটা অরিজিনাল আর্টিকেলে বেসিক্যালি কি থাকে, প্রথমে একটা পেপারের টাইটেল থাকে, মানে পেপারটার যে কোনো একটা পেপার তুমি যখন লিখবা পেপারের একটা টাইটেল দিতে হবে, যেই টাইটেলটা দেখে মানুষ বুঝতে পারবে যে এই পেপারটার আসলে টপিকটা কি। খুব স্বাভাবিকভাবে পেপারটা কে কে লিখছে তাদের টাইটেল থাকবে পেপার টাইটেলের নিচে। তারপরে থাকবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা পেপারের টাইটেল, অথর্স টাইটেল, এবং এরপরে থাকে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে পেপারের পুরো একটা ওভারঅল টোটাল যে পেপারটা তার একটা সামারি। অ্যাবস্ট্রাক্টের নিচে থাকে হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস মিনস 5টা বা 6টা ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডগুলো ডিফাইন করবে যে পুরো পেপারের মূল টপিক এই কয়েকটা ওয়ার্ডের উপর, মানে যেটাকে বাজ ওয়ার্ড বলে বা কিওয়ার্ড, এরকম আর কি। 5টা বা 6টা ওয়ার্ড থাকে ম্যাক্সিমাম। এরপরে শুরু হয় পেপারের ইন্ট্রোডাকশন সেকশন, যেখানে পেপারটাকে ইন্ট্রোডিউস করা হয়। এরপরে থাকে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ গতকাল আমি অলরেডি বলছি জার্গনে, মানে বলার সময়। আমার স্ক্রিনটা বোধহয় মাঝখানে চলে গেছিল, আসছে? এখন কি আসছে? হ্যালো, একটু ব্লিঙ্ক করছিল মাঝখানে কেন জানো। ওকে, লিটারেচার রিভিউয়ের পরে একটা যা পেপারে যেটা থাকে সেটা হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজি সেকশনটা হচ্ছে আমার আসলে একটা রিসার্চ করতে গেলে আমরা যদি ছোটবেলার ওই যে ল্যাবের খাতা ভরে ভরে যে ল্যাব রিপোর্ট লিখতাম স্কুলের বা কলেজে, যে একটা অনুবীক্ষণ যন্ত্র, এটা হচ্ছে একটা অনুবীক্ষণ যন্ত্র এইভাবে রাখি স্লাইডের উপরে, এইটা রাখি ওইটা রাখি এটা দেখি, এই যে এইভাবে যে ব্যাক বর্ণনাটা লিখতাম, দিস ইজ মেথোডোলজি, কাজটা আমি কিভাবে করছি। এবং খুব স্বাভাবিকভাবে মেথোডোলজির পরে পেপারের আসলে কি রেজাল্ট আসলো সেই ব্যাপারগুলো আসবে, রেজাল্টস আসবে। রেজাল্টের পরে একটা রেজাল্টের ডিসকাশন করতে হবে যে রেজাল্টটা এরকম, এই যে একটা রেজাল্টটা তো কোনো ব্যাখ্যা ছাড়া তোমার রেজাল্টটা তো আসলে কোনো রিডার বুঝতে পারবে না বা কোনো রিসার্চার বুঝতে পারবে না। সো সেটাকে ডিসকাশন করতে হবে, ব্যাখ্যা করতে হবে রেজাল্টটাকে। এরপরে ইমপ্লিকেশনস, তোমার যে রেজাল্ট আসলো সেই রেজাল্টটা আসলে কোন কোন ফিল্ডে কিভাবে কাজে লাগবে। কারণ একটা রেজাল্ট আসতেই পারে, আমি বলতেই পারি যে কি হয়, ওই আইনস্টাইনের যদি থিওরি অফ রিলেটিভিটি বলি, আমার স্পেস টাইম সংকোচন প্রসারণ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাট এটার আসলে রিয়েল লাইফ ইমপ্লিকেশনটা কি সেটা তুমি যদি না বলো তাহলে ওই সব মানে রেজাল্ট ডিসকাশনের গাল গল্প বলে কোনো লাভ নাই, মানুষের কাছে পেপারটা অ্যাকসেপ্টেড হবে না। এবং এরপরে হয় পেপারের কনক্লুশনস, মানে সবকিছু শেষ করার পরে আমি একটা কনক্লুশন লিখব বা উপসংহার যেটা সেটা লিখব। এবং ফাইনালি একটা পেপারে যেটা থাকে রেফারেন্স লিস্ট। কালকে কে যেন আমাকে জিজ্ঞেস করছিলা যে সাইটেশন এবং রেফারেন্স লিস্টের ডিফারেন্সটা কি। এটা হচ্ছে রেফারেন্স লিস্ট, সাইটেশনগুলো হবে পেপারের ভেতরে, আমি পেপারের ভেতরে উল্লেখ করব যে অমুক অথরের বা তমুক অথরের এই এই টপিক আমি পেপারের আইডিয়া হিসেবে নিছি। এখন যাদের নাম আমি পেপারের ভেতরে সাইট করব তাদের সবার নাম পেপারের শেষে রেফারেন্স লিস্টে দিয়ে দিতে হবে। তো মোটা দাগে এই 12টা হচ্ছে একটা পেপারের একটা অরিজিনাল রিসার্চ আর্টিকেলের কনসেপ্ট। তো সব জায়গায় যে 12টা জিনিসই থাকবে তা না, কোনো কোনো জায়গায় রেজাল্ট আর ডিসকাশন মিলে একটা সেকশন করে ফেলা হয়, কোনো কোনো জায়গায় ডিসকাশন আর ইমপ্লিকেশন এক জায়গায় করে ফেলা হয়, কোনো কোনো জায়গায় ইমপ্লিকেশন কনক্লুশন এইগুলো দুইটাকে মিলে এক জায়গায় করে ফেলা হয়। তবে মোটা দাগে ইন জেনারেল আমরা এই 12টা জিনিস যদি মাথায় রাখতে পারি তাহলে একটা পেপার লিখতে পারবো একদম খুব সুন্দর ধরে ধরে, যে 12টা জিনিস, এই 12টা জিনিসের ভিত্তি করে একটা পেপার হয়। ওকে, তাহলে একটু দেখি একটা রিয়েল পেপার আসলে জার্নাল পেপার দেখতে কেমন হয়, এটা একটু দেখা দরকার আমাদের। ওকে, দেখো একটা পেপার যখন জার্নালে পাবলিশ হয়, আমি প্রথম দিন বলছিলাম যে এলসেভিয়ার হচ্ছে একটা খুবই মানে খুবই বড় একটা জার্নাল পাবলিশিং গ্রুপ।
এলসেভিয়ার গ্রুপের একটা জার্নালের নাম হচ্ছে ডিসিশন অ্যানালিটিক্স জার্নাল। এটা হচ্ছে, আমি জার্নালটা দেখাচ্ছি, বেসিক্যালি এটা আমার মাস্টার্সের থিসিস, যেই থিসিসটা আমি পরবর্তীতে আমার পিএইচডি থিসিস সুপারভাইজার ছিল হচ্ছে মাস্টার্সের এবিএম মাইনুল বাড়ি, ডক্টর মাইনুল বাড়ি। আর এই পেপারটাতে আমার সাথে কোলাবোরেশন করছিল কানাডার একজন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সঞ্জয় কুমার পল এবং অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শরফুদ্দিন আহমেদ খান। তো আমরা 4 জন মিলে এই পেপারটা শেষ পাবলিশ হয়েছিল। করার পরে এই যে পেপারটা দেখো, এই যে পেপারের শুরুতে যে জিনিসগুলো দেখতেছো, এই হাইব্রিড মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং অ্যাপ্রোচ ফর অ্যানালাইজিং অপারেশনাল হ্যাজার্ডস ইন হেভি ফুয়েল অয়েল পাওয়ার, অনেক কঠিন কঠিন কথাবার্তা, এগুলো আমাদের এখন এইটা দরকার নাই, এটা টোটালি আলাদা জিনিস। আমি জাস্ট এটা বোঝানোর জন্য যেটা পেপার আসলে দেখতে কেমন হয়। তো আমি যদি সহজভাবে বলি, পেপারটা ছিল বেসিকলি, আমি যখন মাস্টার্স করতেছিলাম এট দ্য সেম টাইম আমি আসলে একটা চাকরিও করতেছিলাম। চাকরিটা ছিল আমার একটা পাওয়ার প্ল্যান্টে, যেই পাওয়ার প্ল্যান্টটা আসলে তেল দিয়ে চলে। মানে এইচএফও নামে একটা তেল আছে, যেমন ডিজেল হয়, অকটেন হয়, মানে ডিজেল পেট্রোল যেরকম হয়, ওরকম এক প্রকার তেল আছে যে তেলটাকে বলা হয় হেভি ফুয়েল অয়েল। সেই হেভি ফুয়েল অয়েল পাওয়ার প্ল্যান্টের কি কি ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কি কি হ্যাজার্ড হতে পারে, এই জিনিসগুলোর একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করছিলাম। ওকে, তো এই টপিকে আমরা ভেতরে ঢুকবো না, এটা ঢোকার আসলে এখন দরকারও নাই, আমি জাস্ট বললাম এটা একটা টাইটেল। তো পেপারের নিচে দেখো, টাইটেলের নিচেই কিন্তু আমাদের অথরের নামগুলো আছে, এবিএম মাইনুল বাড়ি, এমডি তানভীর সিরাজ, সঞ্জয় কুমার পল, শরফুদ্দিন আহমেদ খান, সবার নাম আছে এবং সবার ডিপার্টমেন্ট গুলো আছে। ঠিক আছে, এরপরে দেখো এই যে এই জায়গাটাতে বাম দিকের নিচের কোনা, এখানে কিন্তু এই যে কিওয়ার্ডস গুলো আছে, 5টা কিওয়ার্ড দেয়া আছে, হ্যাজার্ড অ্যানালাইসিস, এফএইচপি, এফটপসিস, হ্যাজার্ড মিটিগেশন, আইএসএম মিকমেক। এইগুলো হচ্ছে কিওয়ার্ড। মানে যারা এই ফিল্ডের রিসার্চার তারা বেসিক্যালি 5টা কিওয়ার্ড দেখলেই বুঝতে পারবে যে এই জার্নালের এই পেপারটার মধ্যে আসলে কি কি আছে। তারপর দেখো একটা অ্যাবস্ট্রাক্ট, এখানে অ্যাবস্ট্রাক্ট আছে। ঠিক আছে, আমি পুরো পেপারটা এখন না দেখাচ্ছি, যে একটা পেপার আসলে পাবলিশ হওয়ার পরে দেখতে কেমন লাগে, এটা হচ্ছে সেই জিনিসটা। এটা পাবলিশ যখন হয়ে যায় তখন তাদের ওয়েবসাইটে গেলে আমরা পেপারটা এই চেহারায় দেখব। ওকে, এই যে পরে সেকশন যখন শুরু হয়, ইন্ট্রোডাকশন বললাম, যেহেতু প্রথম সেকশনটা ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্টের পর ইন্ট্রোডাকশন আসে, ইন্ট্রোডাকশন শুরু হয়েছে, এরকম আর কি। ওকে, তো পেপারে একদম শেষে গিয়ে হচ্ছে এই যে রেফারেন্স লিস্ট। ওই যে আমার যে কোন আপু জিজ্ঞেস করছিল যে রেফারেন্স এবং সাইটেশনের মধ্যে ডিফারেন্সটা কি, এই যে দেখো রেফারেন্স লিস্ট। আমার পেপারে যতগুলো পেপার থেকে আমি পড়ছি, পড়ে পড়ে কোনো না কোনো তথ্য ব্যবহার করছি, কারণ তথ্য ব্যবহার করার পরে আমি সেগুলোকে সাইট করছি যে আমি এই জিনিসটা, এই যে প্রথম পেপারটা দেখো 1 নাম্বার যে রেফারেন্সটা, এসি আহমেদ, আইএনএম জিন, এম কে ওথাম, এনএইচ মোহাম্মদ, মানে এরা এই পেপারটা লিখছিল, এই পেপারটা থেকে আমি কিছু তথ্য নিছি। তারপর দেখো আর রাথোড, ডি গিডওয়ানি, পি সোলানাঙ্কি, যাই হোক হোয়াট এভার, 2 নাম্বার রেফারেন্স যেটা, আমি এদের পেপার থেকে কিছু কিছু করে তথ্য আমার পেপারে ব্যবহার করছি। আমি যদি এই সাইটেশনটা না করতাম তাহলে কিন্তু আমি প্লেজারিজমের দোষে দোষী হয়ে যেতাম। প্লেজারিজম মানে কিন্তু আমি বলছিলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দো আমি আসলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করি নাই, মানে কপি পেস্ট করি নাই, আমি হয়তো প্যারাফ্রেজ করছি, কিন্তু প্যারাফ্রেজ করার পরেও আমাকে সাইটেশন করতে হয়েছে, কারণ যার ক্রেডিট তাকে দিতে হবে। আমি গতকাল একটা এক্সাম্পল দিছিলাম ফটো ক্রেডিট দেয়া, যে আমার একটা প্রোফাইল পিকচার কেউ একজন তুলে দিছে, আমি নিজে লিখে দিচ্ছি ফটো ক্রেডিট আমার অমুক ফ্রেন্ড, সেরকম আর কি। যেহেতু আমি একটা তথ্য, তার পেপারের তথ্য আমার পেপারে ব্যবহার করছি, দ্যাটস ওয়াই আমি তার ক্রেডিটটাকে আমার পেপারে বলে দিব। দিস ইজ কল্ড সাইটেশন, অ্যান্ড সাইটেশনের পরে একদম পেপারের শেষে তার পুরো পেপার, তার নাম লিস্ট হিসেবে দিয়ে দিব। দিস ইজ কল্ড রেফারেন্স লিস্ট। ওকে, সো আমরা একটু পেপার কিভাবে লেখা শুরু করব সেটা একটু দেখি। দেখো আমি কিন্তু লিটারেচার রিভিউটা, আমি যদি আবার প্রথম পেজে চলে যাই, এখানে ছিল পেপার টাইটেল, অথর্স টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন, 6 নম্বরে গিয়েছিল লিটারেচার রিভিউ। কিন্তু আমি যখন পেপার লেখা শুরু করব তখন কিন্তু আমি লিটারেচার রিভিউটা শুরুতে লিখবো। আমি এখন এই স্লাইডটা সাজাইছি এইভাবে যে আমি আসলে প্রথমে কি লিখবো।